গোপালদা, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে দিল্লি গেছেন এবং সেখানে যে ইন্ডি জোট সেখানে তারা বৈঠক করেছেন, প্রেস করেছেন, সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন, কেজরিওয়ালের সাথে সাক্ষাৎ করেছেন। এটা কি ধরনের রাজনৈতিক সমীকরণ বলে আপনার মনে হয়? দেখুন, বাংলার মানুষ মমতাকে বর্জন করেছে। যে কজন লোক মমতার সঙ্গে ছিল বা তৃণমূলের সিম্বলে জিতেছে তারাও মমতাকে বর্জন করেছে। এমতো অবস্থায় মমতা ব্যানার্জির আর উঠে দাঁড়াবার মতন পরিস্থিতি বাংলার বুকে নেই। যতটুকু আছে শেষ জীবনে আবার কংগ্রেসে ফিরে যাওয়ার জন্য উনি সম্ভবত দিল্লি গেছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছেন, গলায় গলা মিলিয়ে তাদের দুজনের বহুদিনের যে একটা শত্রুতা ছিল সেই শত্রুতা ভেঙে তারা মিত্রতার বন্ধন তৈরি করেছেন। একে অপরের হাত ধরে তোলার চেষ্টা করছেন রাজনীতি মঞ্চে। এছাড়া মমতা ব্যানার্জির আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু গোপালদা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার শত্রুতা ভুলে সোনিয়া গান্ধীর সাথে যে সম্পর্ক আরো সুন্দর করে আবার একটা রাজনৈতিক ময়দানে নামার চেষ্টা করছে, একদিকে যেরকম দিল্লিতে কংগ্রেসের সাথে ফিশ ফ্রাই চলছে, কিন্তু রাজ্য কংগ্রেস সেখানে অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কারভাবে স্পষ্টত জানিয়েছেন প্রেস করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা তার দলের কোনো কারোর সাথে কংগ্রেস কে যদি অ্যালায়েন্স করা হয় সেটার বিরোধিতা করবে এবং সেটা কোনোদিনই মেনে নেবে না। মানে একদিকে ওখানে মানে গলায় জড়ানো হচ্ছে, এখানে রাজ্যে কংগ্রেস এই ধরনের মন্তব্য করছেন, কি বলবেন? দেখুন, কংগ্রেসের জন্মকাল থেকেই, স্বাধীনতার আগ থেকেই বা স্বাধীনতার পরে কংগ্রেসের দিল্লির একটা স্ট্যান্ড থাকে আর বাংলার একটা স্ট্যান্ড থাকে। তৎকালীন নেতা তাদের মধ্যে এই দ্বিমত ছিল, আজও দ্বিমত আছে। এর আগে বড় বড় যারা নেতা ছিল কংগ্রেসের, চরমপন্থী নরমপন্থী, নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে দিল্লি কংগ্রেসের বা মহাত্মা গান্ধীর মিল হতো না, নেহেরুর মিল হতো না। পরবর্তী সময়ে আমরা দেখেছি মমতা ব্যানার্জির সঙ্গে রাজীব গান্ধীর মিল হয়নি। এই মেলবন্ধন না হওয়ার থেকেই কংগ্রেস ভেঙে অনেকগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে, এনসিপি তৈরি হয়েছে। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কংগ্রেস থেকে বেরিয়ে ওরা কংগ্রেসের মতনই একটা দল তৈরি করেছে, আবার সুবিধা অসুবিধাতে তাদের সঙ্গে হাত ধরেছে। এখানেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে ছিল। এখন সব জোট ভোট হয়ে গেছে, মানুষ এদের সঙ্গে নেই, না কংগ্রেসের সাথে আছে না তৃণমূল কংগ্রেসের সাথে আছে। তাই অস্তিত্ব রক্ষার লড়াই, একে অপরের কাছে গেছেন, বসেছেন। ইন্ডি জোট যেটা হয়েছে এটা ইন্ডি পিন্ডি চটকে গেছে। এই জোট ভারতবর্ষের বুকে বা ভারতবর্ষের বিভিন্ন প্রাদেশিকতার ক্ষেত্রে এই জোটের ভবিষ্যৎ কতটা ভালো সেটা কিন্তু জনগণ অনুভব করেছেন এবং এর ভবিষ্যৎ অত্যন্তই খারাপ। তৃণমূল কংগ্রেসের প্রায় 60 জন এমএলএ কে নিয়ে ঋতব্রত সরে এলেন, তারাও বিধানসভাতে স্পিকারের কাছে চিঠি জমা করেছেন এবং তারাও একটা ফ্রন্ট বা একটা ওই ধরনের একটা গ্রুপ তৈরি করেছেন যেখানে বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রতকে করা হয়েছে এবং তাকে ঘরও দেওয়া হয়েছে। তিনি একটা গ্রুপ বানিয়ে, মানে 60 জনের একজন এমএলএ গ্রুপ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূল কংগ্রেসের প্রতীকেই কিন্তু তারা এখনো এমএলএ। তারা যেমন একটা ভেঙে গেছে, সেমনি দিল্লিতেও দেখা যাচ্ছে যে 20 জনের 28 জন এমপির মধ্যে 20 জন এমপি ইতিমধ্যেই তারাও একটা আলাদা করে ফ্রন্ট তৈরি করেছে, যেটার নেতৃত্ব দিচ্ছেন কাকুলি ঘোষ দস্তিদার, এবং সেখানে অনেকেই আছে, দেব থেকে শুরু করে শতাব্দী রায় থেকে শুরু করে পার্থবাবু, একাধিক। এবং তারা দিল্লিতে বৈঠক করেছেন, দেখা যাচ্ছে ওই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তিনি যোগদান করেছিলেন। এই যে বিষয়গুলো ঘটছে, কি বলবেন, কি বিশ্লেষণ করবেন? দেখুন, বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাছে 100% বহিষ্কৃত বা বর্জিত নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জিকেও প্রায় 80% মানুষ বর্জন করছে। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে যেটা আমাদের, আমি একজন আইনজ্ঞ হিসাবে বলতে পারি, সংবিধান যেটা বলা আছে যে কোনো রাজনৈতিক দলে যদি 1/3 কর্মী ভেঙে অন্য দলে যোগদান করে কিংবা তারা আলাদা দল করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের দলত্যাগী আইনের মধ্যে পড়ছে না। যদি 2/3 বা 2/3 যদি বেশি অংশ যদি ভেঙে আসে, তাহলে কিন্তু তারা সিম্বলের অধিকার হয়ে থাকে। এটা ভারতবর্ষে আমরা মহারাষ্ট্রের রাজনীতিতে শিবসেনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শিবসেনার বহুলাংশ, যত তাদের এমএলএ ছিল তার একটা বৃহৎ অংশ, 2/3 বেশি অংশ যখন তারা দল থেকে বেরিয়ে এলো এবং নির্বাচন কমিশনের কাছে সিম্বল দাবি করলো,
নির্বাচন কমিশন কিন্তু সংবিধান মেনে সেই সিম্বল দিতে বাধ্য হয়েছে। ঠিক সেরকমই এবার পশ্চিমবঙ্গে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যাকে বহিষ্কার করলো ঋতব্রতকে, সেই ঋতব্রত নেতৃত্বে বা ঋতব্রতকে নেতৃত্ব স্বীকার করে বাকি বিধায়করা তৃণমূল কংগ্রেসের সিম্বলে যেটা তারা কিন্তু যোগদান করলেন এবং তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এলেন। তার সংখ্যা 60-এর অধিক আউট অফ 80। সুতরাং এই সংখ্যাটাও কিন্তু 2/3 মেজরিটি পাড়িয়ে গেল এবং এরা যদি নির্বাচন কমিশনের কাছে সিম্বল দাবি করে তাহলে মূল যে সিম্বল জোড়া ফুল, সেই জোড়া ফুল কিন্তু ঋতব্রতর হাতেই থাকে। মানে সেই ক্ষেত্রে তাহলে তৃণমূল কংগ্রেসের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আর দাবি করতে পারবেন না? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করতে পারবেন না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রতকে সাপোর্ট করেন বা ঋতব্রতরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই নবগঠিত যে তৃণমূল যেটা থাকবেন, অর্থাৎ নেতৃত্ব তার হাতে থাকছে না। একটা বিষয় যাব, এই যে আলাদা করে যেমন এমএলএরা ভেঙে গেল, ওদিকে এমপি ভেঙে গেল, কোথাও কি যেটা বোঝা যাচ্ছে যে অনেকেই তার মধ্যে চাইছেন, বিজেপির সাথে যোগাযোগ করছেন, তারা কোথাও আসার জন্য কিছু কিছু ক্ষেত্রে তারা ইচ্ছা প্রকাশও করছে। কি বলবেন, বিজেপি তাদের নেবে? নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ভারতের উন্নয়ন হচ্ছে তাতে এখন তাবর তাবর বিরোধী যারা ছিলেন, যারা বিরোধিতা করতেন, তারা অত্যন্ত সম্মিলিত হয়েছেন। আমরা তো বলবো যে তৃণমূল কংগ্রেস থাকুক, তৃণমূল কংগ্রেসের যারা ভালো লোক আছেন তারা তৃণমূল কংগ্রেসটাকে নতুন রূপে গঠিত করুক, প্রয়োজনে আমরাই সাহায্য করব। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের ভেতরে যে সমস্ত নেতারা ছিলেন, যাদেরকে মানুষ গ্রহণ করেনি, তৃণমূল কংগ্রেস গ্রহণ করেনি এবং তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সমাজ থেকে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং একের পর এক সেই ধরনের কুখ্যাত নেতারা গ্রেপ্তার হচ্ছেন এবং ইডি তৎপর হচ্ছে, সিবিআই তৎপর হচ্ছে, এনআইএ তৎপর হচ্ছে, রাজ্যের ক্ষেত্রে সিআইডি তৎপর হচ্ছে, পুলিশ তৎপর হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগ প্রমাণিত হলে পরে তাদের শাস্তি হবে এবং তাদের জেল হতেই হবে। এটা ভারতবর্ষের সাংবিধানিক নিয়ম অনুসারে এবং গণতন্ত্রকে রক্ষার জন্য, সমাজকে রক্ষার জন্য। যে গুটি কয়েক সমাজ বিরোধী যদি সমাজের মধ্যে ঘুরে বেড়ায় তাহলে টোটাল সমাজটা নষ্ট হয়ে যেতে পারে। তাই সেই সমাজ বিরোধীদের জায়গা জেল। তৃণমূল কংগ্রেসের যারা এই ধরনের নেতা তারা অলরেডি জেলে চলে গেছেন, আরও জেলে যাবে। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, তাদের অস্তিত্ব থাকা উচিত। তারা তাদের মতনই থাকুক, তারা নতুনভাবে মানুষের কাছে আবার তাদের মত প্রকাশ করুক, তারা একটা ইডিওলজি তৈরি করুক, তারা একটা আদর্শ তৈরি করুক, তারা একটা পথ তৈরি করুক, যে পথকে হয়তো বাংলার মানুষ সাপোর্ট করলেও করতে পারে ভবিষ্যতে। মানে সেক্ষেত্রে বলছেন যে বিরোধী দল হিসেবে তারা কাজ করুক এবং গণতন্ত্রে বিরোধী দল থাকাটাও খুব দরকার, তারা কাজ করুক, আবার মানুষের কাছে পৌঁছক। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে তারা তাদের মতো করে তৃণমূল কংগ্রেসের বিরোধী দল হিসেবে থেকে কাজ করুক, নাকি বিজেপিতে যদি তারা আসার ইচ্ছা প্রকাশ করে, ইতিমধ্যেই অনেকে করছে, তাহলে বিজেপি কি তাদের নেবে? যে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াই ছিল, 21-এর পোস্টপোল ভায়োলেন্স, যে নেতা মন্ত্রীদের নির্দেশে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, বিজেপি কি তাদের দরজা খুলে দেবে? বিজেপি একদম, আমাদের রাজ্য সভাপতি ডাক্তারিন ভাষায় বলেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, সমাজের পক্ষে অযোগ্য, সমাজ যাকে বর্জিত করেছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, যারা সমাজকে কলুষিত করেছে, এই ধরনের কোনো নেতা, তিনি কংগ্রেস থেকে আসতে পারেন, সিপিএম থেকে আসতে পারেন, তৃণমূল থেকে আসতে পারেন, তাদের জায়গা বিজেপিতে নেই, বিজেপিতে নেই, বিজেপিতে নেই। তাদের যে জায়গা ভারতবর্ষের গণতন্ত্র অনুযায়ী, জুডিডিকশন অনুযায়ী, জুডিশিয়াল বিচারের মাধ্যমে তাদের যেখানে থাকা উচিত জেলে, তারা জেলেতেই থাকে। আর একটা বিষয়ে যাব, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে সিআইডির একটা টিম গেছে এবং সেখানে তার পুরো বাড়ি ঘিরে সেখানে তল্লাশিও করা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? আপনি যেটা বললেন মমতা ব্যানার্জির বাড়ি বা ওদের সম্পত্তি, সেই সম্পত্তি তো ওদের নয়, তার বিরুদ্ধেই তো যে অভিযোগ আছে। সিআইডি কেন, সমস্ত তদন্তকারী সংস্থা যাবে যে ওই বাড়ির জমি কার ছিল, তাদের যে অভিযোগ, তাদের যে এটার জন্য একটা সেল খোলা হয়েছে। আপনারা জানেন যে যাদের বাড়ি এভাবে লুট হয়ে গেছে, যাদেরকে তঞ্চকতা করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, জমির এগেইনস্ট, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটাও দখল জমি, মানে তিনিও দখল করেই ওটা বানিয়েছেন। এটা অভিযোগ আছে, এটা তো আমি নতুন করে বলছি না, এটা নিয়ে তো অভিযোগ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ওখানে হরিশ মুখার্জি রোডে প্রায় 34-35টা বাড়ি নিয়ে বিতর্ক আছে। তো সেটাও তাদের দেখতে হবে যে এই বাড়িগুলো কাদের। তারা যদি ক্লেম করে, তারা যদি রাজ্য সরকারের কাছে আসে, তারা যদি সরকারের কাছে যায়, তাহলে এটা অবিলম্বে এটা তদন্ত উচিত, যার বাড়ি তাকে ফেরত দেওয়া উচিত।
একটা বিষয় যাবো, একাধিক জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের যারা নেতা তারা অ্যারেস্ট হচ্ছে। যেমন দেখা গেছে সব্যসাচী দত্ত, তিনি অ্যারেস্ট হয়েছেন। প্রাক্তন, আপনাদের দলে আগে ছিলেন প্রাক্তন নেতা জয়প্রকাশ মজুমদার, তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি এখন তৃণমূলের। এবং একাধিক জনকে দেখা যাচ্ছে অ্যারেস্ট হয়েছে। বিশ্বাস ব্রাদার্স, হ্যাঁ, সেই বিশ্বাস ব্রাদার্সের এক ভাই অলরেডি এক বিশ্বাস গেছে, আর এক বিশ্বাস তদন্তের আওতায়। তো এই যে ঘটনাগুলো ঘটছে, জাহাঙ্গীরকে অ্যারেস্ট করা হয়েছে, কি বলবেন? দেখুন, আমি তো আগেই বললাম, দুর্নীতির কবলে যারা ছিলেন, যারা দুর্নীতি করেছেন, তারা কেউ রেহাই পাবেন না। আইনের চোখে যারা দণ্ডনীয় অপরাধ করেছেন তারা আইনি শাস্তি পাবেনই। সরকার অনেক উদ্গ্রীব আছে, প্রশাসন উদ্গ্রীব আছে, জুডিশিয়ালের কাজ করছে। মানুষ স্বস্তি পেয়েছে, মানুষ শান্তি পেয়েছে। এখন সমাজ থেকে সেই সমস্ত দুষ্কৃতিকারীকে ঠিক মতো জায়গায় পৌঁছে দেওয়ার কাজ সরকার করছে। যেভাবে সরকার, নতুন সরকার 1 মাস হলো শপথ নিয়েছে, নতুন সরকার আসার পর একাধিক প্রকল্পের কথা তারা বলেছেন, বা বিভিন্ন ধরনের কাজ কিভাবে হবে, কি কি করা হবে, তারও একটা ডায়াগ্রাফ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং বিভিন্ন ঘোষণাও করেছেন। কিভাবে দেখছেন বিষয়গুলো, যেভাবে সরকার এগোচ্ছে? নির্বাচন যেটা হয়েছে, এবারে নির্বাচন আমাদের যে সংকল্পপত্র ছিল আমরা জনতার সামনে রেখেছি। নির্বাচনটা যেটা হয়েছে, এটা বিজেপি বনাম টিএমসি যতটা হয়েছে তার থেকে বেশি হয়েছে জনতা ভার্সেস মমতা। তো জনতা মমতাকে হারিয়ে দিয়েছে, জনতা মমতার উপরে ভরসা রাখেনি, জনতা মমতারকে বিশ্বাস করেনি। একটা চোরের রাজনীতি, একটা কুসংস্কারের রাজনীতি, একটা বদ্ধ ঘরের দমবদ্ধ অবস্থায় একটা রাজনীতি তৈরি করেছিল মমতা, তাই মমতাকে মানুষ সরিয়ে দিয়েছে। তো মানুষের সাথে কাজ শুরু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু থেকেই যে ঘোষণাগুলো করেছেন তা ইতিমধ্যেই দেখুন, বিনা ভাড়াতে যাতায়াত মেয়েদের, সেটা অলরেডি শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে অন্নপূর্ণা যোজনার সমস্ত ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তদন্ত হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে, সেখানে 22 লক্ষ পুরুষ সেখান থেকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতেন। যাদের হাতে কাগজ আছে তারা অন্নপূর্ণা ক্ষেত্রে যোগ্য। এবার সেই কাগজটাও কতটা যুক্তিপূর্ণ কাগজ সেটাও তদন্ত হচ্ছে। অর্থাৎ একজনও থাকবে না এই লিস্টে যারা প্রকৃত ভারতীয় নয়, বা যারা পাওয়ার মতন যোগ্যতা যাদের নেই। সকলেই পাবেন, যারা পাওয়ার মতো যোগ্যতা যাদের আছে তারা পাবেন। কেননা এইটা হচ্ছে অনুদান দেওয়া হচ্ছে, যারা ট্যাক্স দিচ্ছে, অর্থাৎ যাদের দেয়া ট্যাক্সে সরকার চলছে, তারা তার অনুদান আশা করেন না। তো অনুদান তাদেরকেই দেওয়া হবে যারা পিছিয়ে আছে, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে তাদের অনুদান দেওয়া হবে, যাতে তার সেই সমাজটাকে বা সেই পরিবারটা বা সেই ব্যক্তিটা যাতে এগিয়ে আসতে পারে। এবং আগামী দিনে সরকার আরও সাহায্য নেবে, আরও পরিকল্পনা আছে, আরও যোজনা আছে, তার মধ্যে যুক্ত হয়ে নিজেকে স্বনির্ভর হতে হবে। আমাদের যেমন মেক ইন ইন্ডিয়া হচ্ছে, তেমনি নিজেকে তৈরি করতে হবে। তার জন্য সরকারের পক্ষ থেকে যা যা সুবিধা দেওয়া দরকার সমস্ত সুবিধা এই সরকার দেবে। দেশে প্রায় 22টা জায়গায় বিজেপি সরকার চলছে। এই প্রথম বাংলায় আমরা এসেছি। দিল্লির সরকার বিজেপি সরকার, রাজ্যের সরকার পশ্চিমবঙ্গ সরকার বিজেপি সরকার, দুই সরকার মিলে উন্নয়নের কাজ অবিলম্বে শুরু করেছে। বাকি আরও পরিকল্পনা হবে, এখানে শিল্প গড়ে উঠবে, স্বাস্থ্যের পরিকল্পনাটা নেওয়া হয়েছে, চিকিৎসাগুলো অনেক বাড়বে। একটা আধুনিক বাংলা তৈরি করার যে রূপরেখা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে যে কজন মন্ত্রী শপথ নিয়েছেন, বাকি মন্ত্রীরা শপথ নিয়েছেন। এখনো এই মুহূর্তে যখন আমি ইন্টারভিউ দিচ্ছি এখনো মন্ত্রিত্ব বন্টন হয়নি। কয়েক ঘন্টার মধ্যেই মন্ত্রিত্ব বন্টন হয়ে যাবে। তারপরে শুরু হয়ে যাবে বাংলার প্রকৃত উন্নয়ন। প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা মানুষের মধ্যে এই উন্নয়নের শিখর বা উন্নয়নের আভাস তারা উপলব্ধি করতে পারবে। ধন্যবাদ।